নমস্কার। আমরা কথার দুনিয়া চলে এসেছি আপনাদের সাহিত্যের স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে। এখানে আপনারা শুনতে পাবেন বাংলা ও বিশ্ব সাহিত্যের কিছু অনবদ্য সৃষ্টি। আমি রয়েছি দিব্যেন্দু, আর আজকে আপনাদেরকে শোনাব লেখিকা নুসাইবা ইসলামের কলমে মৃণালিনীর প্রতিশোধ। তাহলে কানে হেডফোন দিন, চোখ বন্ধ করুন আর শুনতে থাকুন আজকের হাড় হিম করা গল্প মৃণালিনীর প্রতিশোধ। আপনারা আমাকে কেন বসিয়ে রেখেছেন এতক্ষণ ধরে? আমার কি সময়ের মূল্য নেই নাকি? দেখুন, আমি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই কষ্টে আছি। বেশ চিৎকার করে পুলিশ ইন্সপেক্টর মিহিরের উদ্দেশ্যে কথাটি বলল অষ্টাদশী ইরা। ইন্সপেক্টর মিহির ইরার চিৎকারে মুহূর্তেই পেছন দিকে ঘুরে ইরাকে বলল, আস্তে মিস ইরা, কিছুক্ষণ পূর্বেই তো দুর্বলতায় চিৎকার তো দূরে থাক, কথাই বলতে পারছিলেন না। হঠাৎ করে কি হলো আপনার? আমাদের যে সময়ের মূল্য নেই কে বলল আপনাকে? বিচলিত না হয়ে বসুন, সময় হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইরা এতক্ষণ জ্বলন্ত চোখ নিয়ে ইন্সপেক্টর মিহিরের কথাগুলো শুনছিল। কথা শেষ হতে সে ইন্টারোগেশন রুমের ঠিক তার মাথার উপরে ঝুলন্ত 100 পাওয়ারের বাল্বটার দিকে তাকালো আর ভাবল, কেন যে এত বড় ভুলটা করতে গেলাম? কেন যে সেদিন চলে আসলাম না? ওই অভিশপ্ত, ঠিক অভিশপ্ত নয়, নরকের অগ্নিলাভার সংস্পর্শ পাওয়া যায় যে জায়গায়, সেই জায়গা থেকে। এই সব ভাবনার মধ্যে ইন্সপেক্টর মিহির কখন যে ইরার মুখোমুখি হয়ে সামনের চেয়ারে এসে বসেছে তা সে লক্ষ্যই করেনি। ইরা, এই যে মিস ইরা, আজব তো আপনি, ক্ষণে ক্ষণে কোথায় হারিয়ে যান বলুন তো? অবশ্য সুন্দরী মেয়েরা যখন অন্যমনস্ক হয়ে থাকে তখন তাদের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। বেশ হাস্যরসাত্মক করেই কথাটি বলল মিহির। ইরা মিহিরের দিকে জ্বলন্ত চোখে তাকালো, যেন হিংস্র কোনো সাপদের চোখ দপ করে জ্বলে উঠল। মিহির কিছুটা নড়ে চড়ে উঠে ইরাকে উদ্দেশ্য করে বলল, টেক ইট ইজি, তাহলে বলা শুরু করুন। কি বলবো? উমা, কি বলবেন আপনি জানেন না? এত বড় কাণ্ড হয়ে গেল, আপনার দুজন ফ্রেন্ড মিসিং, যাকে বলে কর্পূরের মতো উবে যাওয়া, যার কিনা আপনারাই বেস্ট ফ্রেন্ড, বেড়াতে গিয়েছিল আপনার সাথে, আপনি ফিরে এলেন, অথচ তারা। কথার মাঝখানে ইরা বলে উঠল, ফিরে এলাম কে বলল? উদ্ধার করা হয়েছে আমাকে। ওহো, হ্যাঁ হ্যাঁ, তো বলুন না, আপনার বন্ধুরা কোথায়? তাদের পরিবার তো মিসিং ডায়েরি করেছে। এই 2 দিন যাবৎ বড়বাবুর মাথা খাচ্ছে আর বড়বাবু আমার মাথা খাচ্ছে। একটু আস্তে করে কথাটি বললেন ইন্সপেক্টর মিহির। তারপর হালকা কেশে বলল, নিন, এবার বলা শুরু করুন। ইরা তার ঠোঁটের কোণে একটি মসৃণ রহস্যাত্মক হাসি নিয়েই বলল, আমি বললেই কি আপনি বিশ্বাস করবেন? ও মা, বিশ্বাস করব না কেন? আপনাকে দেখলেই মনে হয় আপনি মিথ্যা বলতে পারেন না। কয়েক ঘন্টার দেখায় এত বিশ্বাস? আচ্ছা, আপনি কি অতি প্রাকৃত কিছুতে বিশ্বাস করেন? ছাই করি, শুধু বড়বাবুর মানা আছে, তা না হলে থাপড়িয়ে তোর গাল লাল করে দিতাম বেয়াদব মেয়ে। আসল ঘটনাটা বলছে তো নাই, এখন আমাকে অতি প্রাকৃতের কেচ্ছা শোনাচ্ছে। নিজের রাগকে অবদমন করে ঠোঁটের একটা বিস্তর হাসি নিয়ে মিহির উত্তর করল, কেন করব না, আপনি বলতে থাকুন। মুকুট আর সুমনা আমার খুব কাছের বন্ধু। আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। যখন আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হলো, মুকুট ক্লাসে প্রস্তাব রেখে বলল, ভাইভা এক্সাম সবকিছু নিয়ে একদম বিরক্ত হয়ে গেছি, একটা ট্যুর দিলে কেমন হয়? বাবা মা জীবনেও আমাকে ট্যুরে যেতে দেবে না। সুমনা হঠাৎ করেই বলে উঠল,
শোন, আমার মামা তার পুরো পরিবার সহ লন্ডনে থাকে। এই এক কথা তুই আর কতবার বলবি? মুকুট প্রায় ব্যঙ্গাত্মকভাবেই কথাটি বলল। তুই পুরো কথা বলতে কেন দিস না বলতো? আচ্ছা বল। শোন, তার একটা বাংলো বাড়ি আছে, খুব সুন্দর, মায়ের মুখে শুনেছি। যদিও আমার কখনো যাওয়া হয়নি, তবে আমাদের ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। সবই তো বুঝলাম, কিন্তু জায়গাটা কোথায়? কুসুমপুর। আচ্ছা শোন, তোরা প্ল্যানিং কর, আমি যাই। যাই মানে? আমাকে যেতে দেবে না। তার দুদিনের মাথায় আমরা 3 জন কুসুমপুরে সুমনার মামার সেই বাংলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মুকুট ও সুমনা এর মধ্যে আমাদের বাড়িতে এসে বাবা মাকে রাজি করালো। অনেক জোড়াজুড়ির পর তারা রাজি হলেন। বলতে গেলে বড় ভাইয়াই রাজি করালো, কারণ কুসুমপুর বেশি দূরের পথ নয়, এই 3 থেকে 3.5 ঘন্টা লাগে যেতে। আর আমাদের নিরাপত্তা নিয়েও তেমন কোনো দুশ্চিন্তা নেই, কারণ সেখানে কেয়ারটেকার ও তার স্ত্রী রয়েছেন আমাদের দেখভাল করবার জন্য। আর সুমনার মামাও তাকে ফোন করে সবটা বুঝিয়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না বলেই আমরা আশা করেছিলাম। কিন্তু মানুষ ভাবে যা হয়, ঠিক তার বিপরীত। আমাদের সাথেও তাই ঘটেছিল। বলেই ইরা দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। ইন্সপেক্টর মিহির এতক্ষণ ইরার দিকেই তাকিয়েছিল। সে বলল, আপনার কি তৃষ্ণা পাচ্ছে? আপনি কি জল খেতে চান? না। ইরা আবার বলা শুরু করলো। শুধু আমি যখন বের হচ্ছিলাম তখন মা বলল, জোরাজুরি কইরা তো যাইতাছিস, আমার মনটা যে বড্ড কুগাইছে। যাই হোক, রাইতে বাইর হোস না কেমন? ফোন দিলে ধরিস, না হলে চিন্তায় থাকুম। 3টের দিকে বের হলাম আমরা, কিন্তু পৌঁছালাম 7টার দিকে। কারণ গ্রামে প্রবেশের পূর্বেই গাড়ির ড্রাইভার বলল, এই কাঁচা রাস্তা দিয়ে গাড়ি যাবে না। অগত্যা আমাদের ভ্যানে করে পৌঁছতে হলো, যার দরুন দেরি হয়ে গেল। যদিও খারাপ লাগেনি, উপভোগ করছিলাম গ্রামের গ্রামীণ পরিবেশ। পৌঁছাবার পর দেখলাম বাংলোর কেয়ারটেকার রহিম মিয়া এবং তার স্ত্রী লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের দেখে রহিম মিয়া এগিয়ে আসলেন আর বললেন, আরে আরে, আপনারা এসে পড়েছেন, আসুন আসুন, ভেতরে আসুন। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমরাও ভালো আছি। আমি লক্ষ্য করলাম রহিম অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, কিন্তু তার স্ত্রী পুরো চুপচাপ। একটা লম্বা ঘোমটা দেওয়ার কারণে তার মুখটাও দেখতে পাচ্ছিলাম না। কি আপনি ব্যাগ নিচ্ছেন কেন? অনেক ভারী, পারবেন না। রহিমের স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠল মুকুট। আশ্চর্যের ব্যাপার, সে কোনো উত্তর দিল না। লম্বা লম্বা পা ফেলে 2 হাতে 3টি ব্যাগ নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। চিন্তা কইরেন না, এই মাইয়া মানুষের গায়ে অনেক শক্তি, ওই পারবে। ভালো কথা। আপনার স্ত্রীর নাম কি? খুশবু। বাহ, বেশ সুন্দর নাম তো। কথা বলতে বলতে আমরা বাংলোর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। বাংলোর সামনে ছোটোখাটো একটা বাগানের মতো রয়েছে। দেখে আমার ভালোই লাগলো, যদিও কারেন্ট না থাকার কারণে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছিল না। এত অন্ধকার। এই, তোরা সাবধানে যা। মুকুট, দেখিস মুখ থুবড়ে পড়িস না যেন, কারণ সবার আগে ওই যাচ্ছিল। বলতে না বলতে মুকুটের একটা বিকট চিৎকার ভেসে এলো। আমরা দৌড়ে গেলাম, দেখলাম ও কাঁপছে। মুকুট বলল, দেখ, কে যেন দাঁড়িয়ে আছে। রহিম দ্রুত দৌড়ে এসে লণ্ঠন উঁচু করে ধরে বলল, ওই ব্যাকেলে বেটি সবার, এইখানে ভূতের লান দাঁড়িয়ে এসোস কেন? দিদিমণি ভয় পাইয়া গেল তোর লাইগা। সেই মুহূর্তেই আমরা প্রথম রহিমের স্ত্রীর মুখটি ভালোভাবে দেখতে পেলাম। খুবই মিষ্টি মুখশ্রী, বয়স এই 19 থেকে 20-র মধ্যে হবে, যেখানে রহিমের বয়স 38 থেকে 40-এর মধ্যে। আমরা 3 জনেই একে অপরের মুখ চাওয়াচাই করলাম। মূলত 3 জনের মনের মধ্যেই হয়তো এই প্রবাদটি জাগলো,
যে বাঁদরের গলায় মুক্তোর মালা। বাঁদরের গলায় মুক্তোর মালা। তা যাই হোক, রহিম পরক্ষণেই অনুনয়ের স্বরে বলল, দিদিমণি, ও তেমন কিছু বোঝে না। অন্ধকার দেখা এইখানে খাড়াইয়া রইছে, আসলে বোবা তো। আমরা তিনজন আরেক দফা চমকিত হলাম। আমি আর চোখে মেয়েটাকে দেখলাম, কেমন যেন ভয় লাগলো, কেন জানি না। বাংলো বাড়িটা দোতলা, নিচতলায় একটা বড় ঘর যা তালা বন্ধ। রহিম বলল, এটি নাকি গুদাম ঘর। সিঁড়ি দিয়ে ওপরের তলায় গেলাম। যদিও রাতটা আমাদের জন্য মোটেই সুখময় ছিল না, বিশেষ করে আমার জন্য। কেন সুখময় ছিল না? বিষাদময় ছিল। প্রথম কারণটা হলো, এখানে আসার পর কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, কারণ এখানে নেটওয়ার্ক পাচ্ছিলাম না। অনেকবার চেষ্টা করে শুধুমাত্র 30 সেকেন্ডের জন্য ভাইয়ের সাথে কথা বলতে পেরেছিলাম যে আমরা নিরাপদে পৌঁছেছি। মুকুট আর সুমনা তো তাও পারেনি। ওরা আমার ফোন থেকেই ভাইকে বলে দিয়েছিল ওদের বাড়িতে ফোন করে যাতে বলে দেয় ওদের জন্য চিন্তা না করতে। আর দ্বিতীয় কারণটা হলো, মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। যদিও সারা রাত ঘুমোতে পারিনি, হয়তো নতুন জায়গা বলে, তাও রাতে শুধু 2 ঘন্টার জন্য বিদ্যুৎ এসেছিল। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে আমাদের 10টা-11টা বেজে যায়। রহিম অবশ্য আমাদের রাতে যাতে কোনো অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থাই করে রেখেছিলেন। কেন রহিম আর তার স্ত্রী আপনার সাথে সে বাংলোতে ছিল না? ইরা যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে কথাগুলো বলছিল। হঠাৎ চমক ভেঙে বলল, না, তারা ছিলেন না। বাংলোর পাশাপাশি ছোট একটা ঘরে তারা থাকতেন। রাতে আমাদের খাবারের ব্যবস্থা করে আর বাংলোয় দোতলায় আমাদের থাকার জন্য রুমগুলো খুলে দিয়ে চলে গিয়েছিলেন। ওপরে 3টে রুম ছিল। একটা রুমের দরজায় দাঁড়ালে অপর 2টো রুমও দেখা যায়। পশ্চিমের রুমের মধ্যে একটা খোলা বারান্দা ছিল। রাতে যেহেতু বিদ্যুৎ ছিল না, তাই আমরা 3 জনে একসাথেই ওই ঘরে ঘুমানোর সিদ্ধান্ত নিই। প্রথমত নতুন জায়গা, তাছাড়া মাস্টার বেড হওয়াতে আমরা একসাথেই ঘুমোই। যখন জাগলাম দেখি তখনও বিদ্যুৎ আসেনি। হাতরে ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করে পাশে তাকিয়ে দেখি ওরা 2 জন ঘুমে বিভোর। আমি আর ডাকলাম না। কিছুক্ষণ পর আমি যখন দরজায় এসে দাঁড়ালাম, তখন দেখলাম 3টে রুমের মাঝখানে যে ডাইনিং রয়েছে তার চেয়ারে কে যেন আমার দিকে পিঠ করে একটা পা ঝুলিয়ে বসে আছে। আমি ফ্ল্যাশটা একটু উঁচু করে ধরলাম। দেখলাম লাল শাড়ি পরা কেউ একজন। এক লহমায় বোধগম্য হলো আমরা 3 জন ছাড়া তো কেউ নেই এই বাংলোতে। তাহলে কে বসে আছে? তবুও কণ্ঠস্বর স্থির রেখেই বললাম, কে কে? অপরিচিতা পিছনে না ফিরে বলে উঠল, কিরে, তোরা এসেছিস তো? কিন্তু ফিরতে পারবি তো মায়ের বুকে? আমার সারা অঙ্গের ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ করে আমার ঘাড়ের ওপর একটা হাত এসে পড়ল। চমকে পিছনে তাকাতেই, কিরে এক জায়গায় জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছিস কেন? কি দেখছিলি অমন করে? তোর হবু জামাইকে? আরে না রে, একজন মহিলা ওখানে বসেছিল তো। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি চমক ভেঙে পিছনে তাকাতেই দেখলাম কই কেউ নেই তো। কি হয়েছে তোর? রাতে ঘুমায়নি বলে মাথা গেছে তোর, এই জন্যই ভুলভাল বকছিস। আমি আর ওকে কিছু বললাম না। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে, আর এর মধ্যেই দূর থেকে পাখির ডাকের আওয়াজ ভেসে আসছে। সুমনা ঘুমোচ্ছে, তাই আর ডাকিনি ওকে। হঠাৎ কারেন্ট চলে আসলো। আমি আর একটু ঘুমিয়ে নি। এই বলে মুকুট চলে গেল বিছানায়। আমি খোলা বারান্দাটাতে গিয়ে দাঁড়ালাম আর ভাবতে লাগলাম কিছুক্ষণ পূর্বের কথা। কি দেখলাম, কি শুনলাম, সবটাই কি তাহলে মনের ভুল ছিল? আপনার 100% হ্যালুসিনেশন হয়েছে। এরকম আবার হয় নাকি? লাল শাড়ি পরে রাতে কে বসে থাকবে? দৃষ্টিভ্রম হলে তো ভালোই হতো, কিন্তু তা নয়। আচ্ছা ঠিক আছে,
তারপর? সকাল 10টার দিকে আমরা 3 জন জলখাবার খেয়ে বের হলাম গ্রামটা ঘুরে দেখবার জন্য। ভোর রাতের ঘটনা আর সুমনাকে কিছু বলিনি, মুকুটও বলেনি। মনের ভুল বলে ঘটনাটাকে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। সুমনার মামার বাড়ির চারপাশে তেমন কোনো বাড়ি নেই। বাংলো থেকে পূর্বে 15 থেকে 20 মিনিট হাঁটার পর 3-4টে ছোট ছোট পাটখড়ি বা ছনের ঘর চোখে পড়ে, আর সেখান থেকে আধ ঘন্টার মতো হাঁটলে মোটামুটি লোকালয় চোখে পড়ে। আসলে জায়গাটাকে অজপাড়াগা বললেও ভুল হবে না। কিছুক্ষণ হাঁটার পর মুকুটের পায়ে গোবর লেগে গেল। ও ঘেন্নায় নাক সিটকে বলল। আমি আর সুমনা দেখেই হেসে ফেললাম। অমন করিস কেন? গোবর লাগলে তো রূপ খোলতাই হয়, জানিস না? দর দেখানো বন্ধ কর, আমার পা কিভাবে পরিষ্কার করবো সেই ব্যবস্থাটা কর। আমাদের কথার মাঝে একজন বৃদ্ধা, এই বয়স 55 মতো হবে, কলসি কাঁখে করে আসছিল। তিনি আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা কোন বাড়ির গো মাইয়ারা? এই হালে তো আগে তোমাকে দেখি নাই। ওই যে বাংলো বাড়ি। কোন বাংলো বাড়ি? শিকদার বাড়ি চেনেন? আমি শিকদার বাড়ির মেয়ে। এই দুজন আমারই বন্ধু। ও বাইজি বাড়ি। তা শিকদার বাড়ি কও কেন? এই গ্রামের হক গলেই তো ওই বাড়ির বাইজি বাড়ি নামেই চেনে। বাড়ির রূপ পরিবর্তন করলে কি কেলেঙ্কারি মুইচা ফেলা যায়? যাই হোক, তুমি? ওই বাড়ির মালিক তৌহিদ শিকদার আমার মামা হন। এরা তো বিদেশ থাকে। তা তোমরা 3টা মাইয়া এখানে কেন আইছো একলা? মরবার লাইগা? কি বলছেন বলুন তো? তখন থেকে যাতা বাইজি বাড়ি, মরতে হবে, ফালতু কথা যত সব। এই বয়স্ক মানুষ, বাদ দে না, এগুলো বলিস না। হ্যাঁ, তো উল্টো পাল্টা কথা কেন বলে? হনগ মাইয়া, উল্টো পাল্টা কথা না। তোমাগো এই বাড়িতে গ্রামের কেউ যায় না। ঘেন্না আর ভয় দুইটাই কারণ। আবার বাজে কথা। যে বাড়ির শিকদার বাড়ি কইতেছ না, ওইটাই হইল বাইজি বাড়ি। তোমার দাদুর বাপ একসময় এই কুসুমপুরের বহু ধনী মানুষ আছিল, তারই বানানো এই বাইজি বাড়ি। তোমার ঘর কইলা কইতে হইব না এই বাড়িতে কি হইতো। হঠাৎ কইরা একদিন এই বাড়ির সবচাইতে সুন্দর বাইজি মৃণালিনী বাড়িটার সামনে যে বাগান আছে না, সেই আনে জিয়ল গাছে গলায় ফাঁস দিয়া মরল। বাইজি বইলা সৎকারও হইল না, লাশ নদীতে ভাসায় দিল তোমার দাদুর বাপ। গ্রামের মানুষ যে মিথ্যা গল্প বানিয়ে বলে তা এতদিন শুনেছি, আর আজ সচক্ষে তা দেখলাম। 2 দিনের মাইয়া, তুমি কি জানো তোমার দাদুর বাপ কম মাইয়া মানুষের জীবন নিয়ে খেলে নাই। পেবাগতে এখন পর্যন্ত তোমাকে ঘেন্না করে, বুঝছো? দেখো না, ওই বাড়ির আশেপাশে কারোর বাড়ি নাই। তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিকৃষ্ট গল্পগুলো শুনবি? সুমনা চিল্লিয়ে উঠল, কারণ আমি আর মুকুট এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো মহিলার বাক্যবান গিলছিলাম। হ্যাঁ, যখন ওই গ্রামে গেছিলাম আপনাকে উদ্ধারে, গ্রামের অনেকেই বাইজি বাড়ি বলেছিল ওই বাড়িটাকে। তোমার দাদু তো তার 2টা বউয়ের প্রাণ খোয়াইছে এই বাড়িতে থাইকা। পরে 3 নম্বর বউ লইয়া দেশান্তরী হইছে। এতকাল তো জঙ্গলি আছিল, কিন্তু কাল পূর্বে তোমার মামা বাড়ির রূপ বদলাইল, বউ নিয়ে থাকবার চাইল, কিন্তু 1 মাস থাকবারও পারল না। বউটা মরল, পরে বিদেশ পালাইল। শুনছি বেটা নাকি দ্বিতীয় বিয়া করছে। তোমার হেমামি বাইসা আছেনি? আপনি একটা অসভ্য বলেই রাগে হন হন করে হাঁটা শুরু করলো। আমরাও ওর পিছন পিছন ছুটলাম। রহিম, কেন থাকে না এই বাড়িতে? জিগাও গিয়া। আমি থেমে মহিলার দিকে এক নজর তাকিয়ে আবার হাঁটা শুরু করলাম। যতই বাংলোটার কাছে যাচ্ছিলাম, একটা ভয় যেন জেঁকে বসছিল। আমার মনে হচ্ছিল এক ছুটে চলে যাই। মনে হচ্ছিল দানবের মতো যেন বাংলোটা আমাদের গিলতে আসছে। তখন রাত 9টা হবে। হঠাৎ একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল।
মনে হলো কাঁচের গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চোখ মেলে সিলিংয়ের দিকে তাকালাম। মনে পড়ে গেল সকালের ঘটনা। সকালে যখন ওই মহিলার সাথে কথা বলে বাংলোয় ফিরছিলাম, সুমনা আমাদের সাথে কোনো কথা না বলেই ও ওপরে হনহন করে চলে গেল। মুকুটও গেল ওর পিছনে। দিদিমণি, কি হয়েছে? ও দিদিমণি, এমনি দৌড়াইয়া আইলে কেন? আমি রহিমকে সব ঘটনা খুলে বললাম। সে আমাকে ধীরে ধীরে বলল, হ্যাঁ, এইটারে সে সবাই বাইশি বাড়ি কয়, এ কথা সত্য। এই জন্যই কি আপনি আর আপনার স্ত্রী এই বাড়িতে থাকেন না? আসলে আমি তো পুরুষ মানুষ, আমি ভয় পাই না, কিন্তু আমার বউ খুশবু ওই ভয় পায়। একবার ওই গুদাম ঘরে কি জানি দেখছিল, দেখা অজ্ঞান হইয়া পড়ছিল। বেটি 3 দিন জ্বরে ভুগলো, এরপর থাইকা আর এ বাড়িতে থাকি না। তাই আমি কখনো কিছু দেখি না, মাঝে মধ্যে খুঁড়ের আওয়াজ শুনতে পাই, এই যা। আমি আর কিছু না বলে তখন ওপরে উঠে এলাম। সন্ধ্যের দিকে যখন আবার লোডশেডিং হলো, মুকুট চিৎকার করে উঠল। আমি আর সুমনা দৌড়ে গিয়েছিলাম ওর কাছে। ও নিচের গুদাম ঘরটায় অজ্ঞান হয়ে পড়েছিল। যখন জ্ঞান ফিরল তখন বলল, বাগানের দিকটায় হাঁটতে এসেছিলাম, হঠাৎ গুদাম ঘর থেকে খিলখিল হাসির শব্দ শুনতে পেলাম। তারপর ওখানে যাই আর দেখি কেউ একজন বলছে, তোকেও কি এ বাড়িতে ধরে এনেছে বাইজি বানানোর জন্য? পেছনের দিকে নাকি তাকাতেই দেখি একটা ষোড়শী মেয়ে, যার গায়ে লাল একটা ছেঁড়া শাড়ি এবং ধারা ভুলোনোর মতো রূপ, সে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি মৃণালিনী। এরপর একটা বিকট হাসি দিয়েছিল। সেটা সহ্য না করতে পেরে সেখানেই সেন্সলেস হয়ে যায়। আপনি না বললেন গুদাম ঘর বন্ধ? হ্যাঁ, কিন্তু সেদিন বিকেলে রহমত কিছু পাটখড়ি এনে রেখেছিল ওখানে, তাই সে তালা দিতে হয়তো ভুলে গিয়েছিল। তো যখন এই ঘটনা ঘটলো তখন রহমত ছিল না? না, তখন সে ছিল না। তারপর কি হলো? এই ঘটনার মধ্যেই সুমনা হঠাৎ করে ক্ষেপে গেল। ও বলতে শুরু করলো, ও তোরাও এখন ভূত দেখা শুরু করে দিয়েছিস, তাই তো? এই কথা বলে ও একটা রুমে গিয়ে সেই রুমের দরজা লক করে বসে রইল। রাতে খাবার সময় এত করে ডাকলাম, তবুও দরজা খুলল না, সাড়াও দিল না। রাতের খাবার দিয়ে রহিম আর তার স্ত্রী চলে গেল। সন্ধ্যার ঘটনা আমরা তাদের আর কিছু বললাম না। আমার আর মুকুটের মধ্যে ব্যাপক অস্থিরতা কাজ করছিল। ঘুমানোর সময় আমরা ঠিক করলাম কালই আমরা চলে যাব এখান থেকে। সুমনার থাকার হলে ও থাকবে, কারণ ওর হাবভাব সুবিধার লাগছে না, কেমন যেন অপরিচিত লাগছিল ওকে। আবার সেই আওয়াজটা কর্ণগোচর হতেই আমি ভাবনা থেকে চেতনায় ফিরলাম। পাশে হাতড়াতে লাগলাম মুকুটকে ডাকার জন্য, কিন্তু দেখলাম মুকুট পাশে নেই। বুকটা মোচড় দিয়ে উঠল। তার মানে এতক্ষণ যে মুকুট আমার পাশে ছিল না তা আমি খেয়ালই করিনি। ধরফর করে উঠলাম। ডিম লাইটের আলোয় মনে হচ্ছিল চারপাশ থেকে কে যেন আমাদের তার নখরযুক্ত হাত দিয়ে ছিন্ন ভিন্ন করতে চাইছে। আমি এক গ্লাস জল খাবো। এই জল দাও। তাহলে এমন একটি বাড়িতে সুমনার মামা আপনাদের কেন যেতে অনুমতি দিলেন, বা সুমনার মাও কেন যেতে দিল? আপনি তাদের জিজ্ঞেস করেননি? হ্যাঁ, করেছি। গ্রামবাসীর কাছ থেকে তথ্য নিয়ে যতটুকু জানতে পেরেছি তার উপর ভিত্তি করে জিজ্ঞেস করছিলাম। সুমনার মা বলেছিল যে ওই বাইজি বাড়ির ভৌতিক কাহিনী সম্পর্কে সে তেমন কিছুই জানে না। আর ওর মামার সাথে কথা বললে সে বলে গ্রামের মানুষ তাদের প্রভাব প্রতিপত্তি সহ্য করতে না পেরে যুগের পর যুগ এই কাহিনী চালিয়ে যাচ্ছে। সুমনার বড় মামের কথা তার কাছে জিজ্ঞেস করলে সে বলে তার প্রথম স্ত্রী নাকি এই বাড়িতে থাকতে ভয় পেতেন, রাতে দুঃস্বপ্ন দেখতেন এবং একদিন হঠাৎ করেই মারা গেলেন। এখানে কোনো ভূতের কারসাজি নেই। মিথ্যে বলছে। সত্যটা কি আপনি বলুন তাহলে। ইরা ওর ফ্যাকাশে মুখটা নিয়ে আবার বলা শুরু করলো। মোবাইলটা নিয়ে দেখি রাত 2:30 বাজে। দ্রুত উঠে রুমের খোলা বারান্দায় চলে গেলাম মুকুটকে ফোন করব বলে।
কিন্তু কিছুতেই নেট পাওয়া যাচ্ছিল না। হঠাৎ চোখ গেল বাগানের দিকে। মুহূর্তে আমার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। ও কি দেখলাম আমি? কে যেন মুকুটের চুলের মুঠি ধরে ওকে টেনে হিঁচড়ে বাগানের সবচাইতে উঁচু গাছটার দিকে নিয়ে যাচ্ছে। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে রইলাম। দেখলাম মুকুট কোনো কথা বলছে না, কিন্তু তীব্র যন্ত্রণায় ওর মুখটা ফ্যাকাশে হয়ে আসছে। বাড়ির সামনে একটা 100 পাওয়ারের আলো জ্বলছে বলে সবই দেখা যাচ্ছে। আমি থরথর করে কাঁপতে লাগলাম। এই সুমনাকে তো আমি চিনি না, হিংস্র পশুর মতো চোখ ওর। হঠাৎ করে ও মুকুটের তলপেটে একটা লাথি মারল। মুকুট যেন কোকিয়ে উঠেও উঠল না, পেট চেপে ওখানেই পড়ে রইল। মুহূর্তে আমি এক দৌড়ে সিঁড়ি ভেঙে নিচতলায় এসে গেটের আড়ালে দাঁড়ালাম। তখনই শুনতে পেলাম, ভাইজি বাড়িতে আসলে সে মেয়ে ছেলে আর ফিরে যেতে পারে না। আমিও পারিনি, তোরাও পারবি না। ওর গলার আওয়াজটা আমার কাছে অপরিচিত মনে হলো। ওর শরীরটা কেউ যেন পুঁজি করে নিজের কার্যসিদ্ধি করছে। হঠাৎ মোটা দড়ির একটা অংশ মুকুটের গলায় পেঁচিয়ে অন্য একটা অংশ উঁচু গাছটার ডালের অপর দিকে ঢিল মেরে ছুঁড়ে ওকে এক টানে ঝুলিয়ে দিল। মুকুটের চোখ যেন মুহূর্তেই কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে গেলাম। বললাম, এই কি করছিস তুই? কি করছিস? পাপ খণ্ডন করছি। পাপ, তুইও মরবি, বাঁচতে পারবি না। আমি ওর হাত ধরে ঝাঁকালাম। ও আমার পেটে সজোরে একটা লাথি মারল। আমি ছিটকে গিয়ে পড়লাম। আমার প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হলো। তারপরেও খুব কষ্টে পেট চেপে আমি যখন ওপরের দিকে তাকালাম, দেখলাম মুকুটের চোখ উল্টে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু আমার চিৎকার মনে হয় সেই বাড়ির মধ্যেই প্রতিধ্বনিত হয়ে আবার আমার কাছেই ফিরে আসলো। মুকুট নিস্তব্ধ হয়ে গেছে। আমি বুঝতে পারলাম সব শেষ। রশিটা ছেড়ে দিতেই মুকুটের লাশ ধপ করে নিচে পড়ে গেল। তারপর দেখলাম বাগানের এক কোণায় লতায় পাতায় ঘেরা যে গভীর হাউসের মতো একটা কূপ রয়েছে, যেটা রহিম আজকে দুপুরেই আমাদের দেখিয়েছিল। সেই হাউসটাতেই সুমনা মুকুটের চুল ধরে টেনে নিয়ে একটা লাথি দিয়ে নিচে ফেলে দিল। আমি চিৎকার করে উঠলাম, ইরা, এই ইরা, পালা পালা পালা, মেরে ফেলবে তোকে, মেরে ফেলবে ও, পালা পালা বলছি। আমি আমার অসাড় শরীরটা নিয়ে কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই দৌড়ে এসে ও পিছন থেকে আমার চুল ধরে টান দিল। আমি আবার দৌড়ে যেতে চাইলে ঘুরিয়ে আমার গলা চেপে ধরল। মিহিরকে কেউ যেন বশীভূত করেছে এবং সে বশীভূত থাকা অবস্থায় তার গলা থেকে আওয়াজ বের হয়ে এলো। তারপর কি হলো বলুন? ধস্তাধস্তির এক পর্যায়ে ওর হাত আমার ডান বাহুতে, আমার এই পঞ্চরত্ন বিশিষ্ট পাথরের ব্রেসলেটে পড়তেই ও ছিটকে দূরে সরে গেল। এই সুযোগেই আমি দৌড়াতে যাব, হঠাৎ পিছন থেকে আওয়াজ ভেসে এলো, ইরা, ইরা, আমাকে বাঁচা, ও আমাকে আমাকে মেরে ফেলবে। আজাদ শিকদার আমাকে তুলে আনলো তার ঘাস নর্তকী করবার জন্য। তারপর 2 দিন আটকে রাখলো, জল পর্যন্ত দেয়নি। 3য় দিন রাতে আমার সেই দুর্বল শরীরটাকে আজাদ শিকদার ধর্ষণ করলো, গলা টিপে হত্যা করে এই কাজটাতেই ঝুলিয়ে দিল আমায়। গ্রামবাসীকে বলেছে আমি নাকি আত্মহত্যা করেছি। আমার ক্ষত বিক্ষত লাশটাকে নদীতে ভাসিয়ে দিল সেই জানোয়ারটা। সবাইকে মারবো, তোর বন্ধুকে মেরেছি, তুই বেঁচে গেলি না হয় পুণ্যের জোরে আর নয় ওই পাথরের জোরে। এই বলে ও হাউসে ঝাঁপ দিল। আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন হসপিটালে। আর একটু ধাতস্থ হতেই আপনারা এখানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসলেন।
তার মানে কোনো একটা কিছু সুমনাকে বশ করে প্রথমে আপনার বন্ধু মুকুটকে মারল, তারপরে আপনাকে মারতে চেষ্টা করলো, কিন্তু না পেরে নিজেই আত্মহত্যা করলো। কেয়ারটেকার রহিমের কথা মতো পরদিন সকালে যখন সে আর তার স্ত্রী আপনাদের খাবার নিয়ে এসেছিল, তখন আপনাকে বাগানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিল। তাহলে তো এক্ষুনি ওই হাউসটি চেক করতে হয়। খুব বেশি ভুল না করলে লাশ দুটো ওখানেই পাবেন। আমাকে কি আর কিছু জিজ্ঞেস করার আছে? আপাতত না, তবে আরও কিছু জানার থাকলে আপনাকে ডেকে পাঠাবো। দুদিন পর ইন্সপেক্টর মিহিরের ফোন আসলো। ইরা ফোনটি ধরতেই ওপাশ থেকে মিহির বলল, মিস ইরা, আপনার বন্ধুদের লাশ আমরা উদ্ধার করেছি, তবে অক্ষত নয়। ওই হাউসে গত 2 মাস ধরে রহিম অস্ট্রেলিয়ান মাগুর চাষ করছিল। সুমনা আর মুকুটের লাশের নির্দিষ্ট কিছু অংশই পাওয়া গেছে। লাশ কোনো প্রকার ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো যায়নি, আর ওদের পরিবারও তা চায়নি। কালকের মধ্যে লাশ হস্তান্তর করা হবে। আমি আর শুনতে পাচ্ছি না, আমি ফোন রাখছি। মুকুট এবং সুমনার শেষ কাজ আজ সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ পূর্বে সেখান থেকে ফিরেছে ইরা। ভারাক্রান্ত মন নিয়ে তার রুমে জানলার পাশে বসে রয়েছে আর ভাবছে গ্রাম্য মানুষের বানানো কাহিনীগুলো সত্যি হোক কিংবা মিথ্যা, এগুলো মাঝে মধ্যে অনেক কাজে লাগে। মৃণালিনী সত্যি আছে কিনা তাও জানে না, কিন্তু ওর কাহিনীটা তো কাজে লাগলো। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে পুলিশকেও বোকা বানিয়ে দিল। আসলে শয়তানের মস্তিষ্ক থেকে উদ্ভাবিত পরিকল্পনা সাধারণ মানুষের পক্ষে ধরা অসম্ভব। পুলিশ, সেও তো দিন শেষে সাধারণ একজন মানুষ। আর বয়স 27-এর ইন্সপেক্টর মিহির প্রথম থেকেই এই কেসটা নিয়ে যে পরিমাণ তাড়াহুড়ো করছিল, কতক্ষণে কেসটা ক্লোজ করবে, আর তার হাতে নানা পাথর সমৃদ্ধ আংটি দেখে তখনই বুঝেছিল ইরা যে মুখে স্বীকার না করলেও সে অতি প্রাকৃতিক বিষয়গুলোই ভালোই বিশ্বাস করে। সেক্ষেত্রে এত নিখুঁত পরিকল্পনা তার পক্ষে হদিশ করা সম্ভব নয়, কারণ ইরার মাও ভূত প্রেত অতি প্রাকৃতিক বিষয়গুলো থেকে ইরাকে বাঁচাতে সবসময় তাবিজ কবচ এবং পাথর পরিধান করার জন্য জোর করতেন। তাই সে নিজেকে বাঁচানোর ক্ষেত্রে ব্রেসলেটের দোহাই দিয়ে দিলেন এবং মিহিরও তা বিশ্বাস করলেন। বড়লোক পরিবার, টাকা পয়সা, উচ্চাভিলাষী জীবনযাপন নিয়ে সুমনা আর মুকুট কম ছোট করেনি ওকে। নামে শুধু বন্ধু ছিল। কোথাও বেড়াতে গেলে ওদের সব কাজ করে দেওয়া, নোটস তৈরি করে দেওয়া, এসব কাজে ইরাকে ব্যবহার করত ওরা। এমনকি ওর পছন্দের মানুষ আনন্দের সামনেও একদিন ওর পরিবারের দারিদ্রতা নিয়ে কত খারাপ কথা বলে ইরাকে অপমান করলো দুইজন হাসির ছলে। আনন্দ ওদের সাথেই পড়ে, খুব পছন্দ করে ইরা আনন্দকে। আনন্দ খুব ধনী হওয়ার দরুন ইরা কখনো নিজের মনের কথা আনন্দকে খুলে বলতে পারেনি। কিন্তু সেবার যখন মিড টার্ম পরীক্ষায় পুরো ডিপার্টমেন্টে ইরা ফার্স্ট হলো, তখন আনন্দ নিজ থেকে এসেই ওকে অভিনন্দন জানালো এবং তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠল, যা সুমনা ও মুকুটের নজর এড়ায়নি। কারণ সুমনাও আনন্দকে পছন্দ করত এবং ইরার প্রতি আনন্দের মন বিষিয়ে তোলার জন্য সুমনা আর মুকুট মিলে শেষ পর্যন্ত ইরাকে চোট ঠাউরালো। মুকুটের ব্যাগ থেকে সেদিন তার ডিএসএলআর ক্যামেরাটি পাওয়া যাচ্ছিল না। পুরো ক্লাসে সবার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত ইরার ব্যাগ থেকে ক্যামেরাটি পাওয়া যায়। আনন্দ অবাক হয়ে তাকিয়েছিল ইরার দিকে এবং প্রশ্ন করেছিল, তুমি চুরি করেছো? ইরা কোনো কথা না বলে শুধুমাত্র মাটির দিকে তাকিয়েছিল এবং নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। সুমনা এরই মধ্যে ব্যঙ্গাত্মক সুরে বলে উঠেছিল, আহা আনন্দ, এতে ওর কোনো দোষ নেই। আসলে অভাবে স্বভাব নষ্ট। ওর বাবা তো অফিসের সামান্য একটা ক্লার্ক, খুব কষ্ট করে ওকে আর ওর ভাইকে পড়াশোনা করিয়েছে। কোনো দামি জিনিস আবদার করলেও হয়তো বা ওর বাবার কিনে দেওয়ার কোনো সামর্থ্যই ছিল না, তাই ভুলবশত ওই কাজটা করে ফেলেছে। যাই হোক,
দিন শেষে তো আমাদেরই বন্ধু, আমরা কিছু মনে করিনি, কি বলিস? আর শোনিরা, বন্ধু বলে এবার তোকে আমরা কিন্তু মাফ করে দিলাম। ডিপার্টমেন্ট হেডের কাছে অভিযোগ কিন্তু জানাচ্ছি না, কিন্তু ভবিষ্যতে এ কাজ আর করবি না, দয়া করে কথাটা মাথায় রাখিস। আনন্দ কিছুক্ষণ ঘৃণার দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে চলে গিয়েছিল। সেদিনের পর থেকে আনন্দ আর ইরার সাথে কোনো কথা বলেনি। ধীরে ধীরে সুমনা আর মুকুটের অত্যাচার সকলের অগোচরে বেড়ে গেছিল ইরার প্রতি। ইরা তার অপমানের জন্য প্রতিবাদ করে উঠলে তখন ওরা দুজনেই ইরাকে হুমকি দিয়ে বলল, ওই, তোর গোপন ভিডিও আমাদের কাছে রেকর্ড করা আছে, পুরো বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যাবি, বেশি কথা বাড়াস না। আসলে গ্রুপ স্টাডির নাম করে সুমনা ও মুকুট ইরাকে একদিন সুমনাদের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ওর জুসের সাথে কিছু নেশাদ্রব্য মিশিয়ে ওকে অজ্ঞান করে ওর কিছু নগ্ন ছবি তুলে রাখে। পরবর্তীতে সেই ছবি ও ভিডিওগুলো দেখিয়ে ওকে ধীরে ধীরে ব্ল্যাকমেল করতে শুরু করে ওরা দুজন। সেদিনই ইরা সিদ্ধান্ত নিয়েছিল যে ওদের দুইজনকে জন্মের মতো শিক্ষা দিতে হবে। সুযোগ এসে গেল। সত্যি বলতে গ্রামে আসার পর ও যখনই সুমনাদের মামার বাড়ির কাহিনীটি শুনল তখনই মনে মনে ছক কষে ফেল। গ্রামে আসার প্রথম রাতের ঘটনা, এছাড়া সুমনার গুদাম ঘরে অজ্ঞান হয়ে যাবার ঘটনা এবং সুমনা ও মুকুটের মৃত্যুর এই পুরো ঘটনাটি ছিল মিথ্যে। শুধুমাত্র রহিমের সাথে ইরা কথা বলেছিল প্রমাণের আশায়, যাতে কেউ রহিমকে কিছু জিজ্ঞাসা করলে সে বলতে পারে যে মৃণালিনী সম্পর্কে ইরা তাকে জিজ্ঞেস করেছিল। সেদিন রাত 7:30 থেকে 8টার মধ্যে রহিম ও তার স্ত্রী ওদের রাতের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে চলে যায়। রহিম যাওয়ার পরে মুকুট সুমনার রাগ ভাঙিয়ে ওকে রুম থেকে বের করে আনে এবং ইরাকে বসে থাকতে দেখে বলে, এই যা তো, রহিম যে লেবুর শরবতটা দিয়ে গেছে আমাদের দুজনের জন্য, নিয়ে আয়। ইরাও সুযোগের সদ্ব্যবহার করে লেবুর শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সাথেই ঘুমের ওষুধ ছিল। যখন থেকে ও জানতে পেরেছিল ওদের দুজনের কাছে ইরার ভিডিও আছে, তখন থেকেই রাতে ঘুমানোর জন্য হাই ডোজের ঘুমের ওষুধ লাগত, সেটাই মিশিয়ে দিল। দুজন যখন বাগানে হাঁটতে হাঁটতে শরবত খাচ্ছিল তখন ইরা শুধু সুযোগের অপেক্ষায় ছিল। এক পর্যায়ে এসে ওদের হাত থেকে গ্লাস দুটো নিতেই ওরা কিছু বলতে পারে না, মুহূর্তে বাগানের মধ্যে ঢলে পড়ে। তারপর গলায় ওড়না পেঁচিয়ে প্রথমে মুকুটকে মেরে ওই কুয়োয় ফেলল, তারপর সুমনাকে। ইরা জানত প্রস্থ 6 ফিটের গভীর কুয়োটিতে অস্ট্রেলিয়ান মাগুর চাষ হচ্ছে, আর কুয়োটা বাগানের একেবারে কর্নারে, সহজে কারোর চোখেই পড়বে না। আর এটাও জানতো এই ঘটনার পর তো পুলিশ আসবে, সেক্ষেত্রে বাড়ি সিল করে দেওয়া হবে, রহিমও ঢুকতে পারবে না। ও চেয়েছিল পুলিশ ওর মুখ থেকে ঘটনাটি শুনে উদ্ধারে আসুক, যাতে সব কিছু সত্য মনে হয়। যাক, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়নি, এইটাই স্বস্তি। তা না হলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ওদের মেরে ওদের ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করে ফোনটা যখন ওর মধ্যে ফেলে দিয়েছিলাম, তখন মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বইছিল, প্রতিশোধ নিতে পারার প্রশান্তি। ইন্সপেক্টর মিহির একটু আগে বলল ওদের ফোনগুলো নাকি উদ্ধার করা যায়নি। যেখানে অক্ষত অবস্থায় লাশই উদ্ধার করতে পারেনি, সেখানে ফোন কিভাবে উদ্ধার করবে এই কুয়ো থেকে? শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা নুসাইবা ইসলামের কলমে মৃণালিনীর প্রতিশোধ। আমাদের আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি দিব্যেন্দু গোস্বামী। অন্যান্য চরিত্রে ছিল দেবস্মিতা, অভিক, খুশি, বৈশম্পায়ন, কৌশিক, দুর্বা, শুভম, পূজা এবং সূর্য।